জবাবদিহিতার জায়গায় আসলে এই সরকার কতটা কাজ করছে? না, এটা তো ধরেন যে ছোট ছোট বিচ্ছিন্নভাবে যদি সাফল্যের তালিকা আপনারা দেখেন, তাহলে অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারবো এবং আছেও সেটা। আপনার যে বিভিন্ন কল্যাণমূলক যে পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু খুবই ইতিবাচকভাবে উনি সূচনা করেছেন ক্ষমতায় মানে আসার পরপরই। এবং এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব তাদের মধ্যে দেখছি না। প্রশাসনের ডিসিপ্লিন আনার ক্ষেত্রে কোনো অভাব দেখছি না। কিন্তু যে ট্রেডিশনাল রাজনীতির ভিতরে যে অভিযোগগুলো আছে এবং এটাগুলো সিস্টেমিক পরিবর্তনের জন্য যে যে পদক্ষেপগুলো দরকার, এটা কিন্তু আমার মনে হয় আলোচনা চলতেই থাকবে। লাইক ধরেন যে স্বাধীন বিচার বিভাগ, ধরেন মানবাধিকার কমিশনের যে মানে ইয়েটা সংস্কারটা, আপনার দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আরও এম্পাওয়ার করা যায়। তারপরে আপনি ধরেন যে প্রশাসনিক জবাবদিহিতার প্রসঙ্গটি আপনি বললেন, যে প্রশাসনিক আমরা দেখছি যে প্রশাসনিক জবাবদিহিতার ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা কি এনাফ? এখন 6 মাসের মধ্যে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে চান, হয়তো বা আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন, কিন্তু যদি সদিচ্ছা থাকে যে আমরা প্রশাসনিক জবাবদিহিতায় আনবো যে কোনো সিদ্ধান্ত, পদক্ষেপ এবং বাস্তবায়ন, তাহলে সেটাকে আমাদের প্রশংসার চোখে আমরা দেখতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা মানে কি বলবো, যে দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চার যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা 6 মাসের মধ্যে ওরকম দৃশ্যমান কোনো পরিবর্তন কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। তারপরে নির্বাচন কেন্দ্রিক যে আস্থার বিষয়গুলো, ধরেন সামনে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গগুলো আসছে, এখনও কিন্তু মানে নির্বাচন ব্যবস্থা আরও স্ট্রেনদেন করার জন্য যা যা করণীয়, সেটার ব্যাপারে কিন্তু অনেক কিছু করার আছে। ধরেন আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে উনি বারবারই বলছিলেন সার্জিস আলম, যে দলীয়করণের প্রসঙ্গটি, এটা একটা মানে কি বলবো দীর্ঘকালের একটা সংকট। এখন যদি আপনি ওয়েস্টার্ন অ্যাডমিনিস্ট্রেশন হয়, তাহলে সেখানে কিন্তু দলীয়করণের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে যদি আপনি এফিশিয়েন্ট পোলারাইজেশন হয়, প্রশাসনকে যদি আমি ক্ষমতায় আসছি আমার লোক দিয়ে বা আমার প্রশাসনিক পরিবার, কিন্তু সেই ব্যবস্থা তো এখন আমাদের দেশে জারি হয় নাই। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু একটু কনসার্ন আছে। তো এখন সরকার 6 মাসের মধ্যে আপনি সব সমালোচনা হয়তো করে ফেলতে পারবেন না, বাট এগুলোকে একটু পয়েন্ট আউট করে রাখা দরকার যে গভর্নমেন্ট এই জিনিসগুলো যদি তাদের নজরে রাখেন, বিকজ পিপল তাদের জনজীবনের দুর্ভোগগুলোকে যেমনভাবে মানে কি বলবো যে ফিল করেন, যে আমাদের দ্রব্যমূল্য, আমাদের আইন শৃঙ্খলা, আমাদের গ্যাস বিদ্যুতের সংকট, আমাদের কর্মসংস্থানের সংকট, আমাদের বিনিয়োগের সংকট, কিংবা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে শৃঙ্খলা আনার সংকট, সেটার সঙ্গে ওভারঅল বিচার বিভাগ, পুলিশের সংস্কার, মানবাধিকার, রাজনৈতিক সংস্কার, এই জায়গাগুলোতে আমি মনে করি সামনের দিনগুলোতে সরকারকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া, সদিচ্ছার প্রমাণ রাখা যতটা সম্ভব। ডেফিনেটলি তারা কিন্তু বিরোধী দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসেন নাই, ওনাদের নিজস্ব একটা এজেন্ডা আছে, যে 31 দফার কথা বলা হয়েছে। একই সঙ্গে কিছু পলিটিক্যাল কমিটমেন্টও তো তাদের আছে, যেটা জুলাই সনদের কথা বলা হয়েছে। যেই ফর্মে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছে, যে প্রতিশ্রুতি তারা এখনও দিচ্ছে, তারা কিন্তু সেখান থেকে এক্সিট করেছে বলছে না। তারা বলছে যে আমরা যা যা বলেছি সেই জিনিসগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিব। এবং একই সঙ্গে তারা কিন্তু সংসদের সংবিধান সংস্কার মানে সংশোধন কমিটি করেছে, বিশেষ কমিটি করা হয়েছে। বিরোধী দলেরও উচিত হবে যে এই জায়গাগুলোতে এই পলিটিক্যাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, রূপান্তরের ক্ষেত্রে ওনাদের উদ্যোগী হওয়া, ভূমিকা পালন করা। শুধুমাত্র রাজনৈতিক যেটা অতীতে ছিল, এখন ধরেন যে আপনি যদি চান যে সরকার ব্যর্থ হয়েছে এটা এস্টাবলিশ করতে চান, যে 6 মাসে সরকার কিছুই করে না, করতে পারবেন। আপনি কিন্তু বিভিন্ন ডেটা দিয়ে, কথা দিয়ে, এটা দিয়ে কিন্তু আপনি এস্টাবলিশ করতে পারবেন। কিন্তু এটা তো কোনো ধরনের আমাদের গুণগত পরিবর্তন আনবে না। গুণগত পরিবর্তন আনতে গেলে আপনার ডেমোক্রেসি একটা টু হুইলার, এটা বাইসাইকেলের মতো। এখন গভর্নমেন্টের সমালোচনা করবেন, একই সঙ্গে কিন্তু অপোজিশনকে কিন্তু তার ডিউ রোল প্লে করতে হবে। আমাদের প্রশ্ন থাকবে যে অপোজিশনও কিন্তু 6 মাসে কার্যকর কোনো মানে ভূমিকা পালন করতে পারছে কিনা। রাদার তারা যদি সবসময় দেখে যে বিএনপি দ্রব্যমূল্যের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, বিএনপি আপনার কি বলে গ্যাস বিদ্যুতে ব্যর্থ হয়েছে, ব্যর্থতার ক্ষেত্রে তারা গঠনমূলকভাবে যদি এগিয়ে আসে, গঠনমূলক সমালোচনা করা যাবে, জবাবদিহিতার একটি সরকার হবে এমনটাই প্রত্যাশা। বিদ্যুৎ নিয়ে যে সংকটটা, গ্যাস নিয়ে যে সংকটটা, এই সংকটটা আসলে দ্রব্যমূল্যের উপরে কেমন প্রভাব ফেলছে, একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন বিষয়টা? না, ডেফিনেটলি, কারণ আপনার এনার্জি যদি আপনার সাপ্লাই ঠিক মতো না থাকে, তাহলে এগুলো
একটা কি বলবো সামগ্রিক একটা নেতিবাচক প্রভাব তো পড়ে, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু আমরা আশা করতে চাই যে যে সংকটটা দুর্ঘটনাজনিত হয়েছে, যে সংকটটা অবকাঠামোজনিত হয়েছে, যেই সংকটটা ব্যবস্থাপনাগত ত্রুটিজনিত হচ্ছে, সেগুলো সরকার ওভারকাম করার জন্য দ্রুত পদক্ষেপ নেবে। কারণ এগুলোর উপরেই কিন্তু আগামী দিনে মূল্যায়নও নির্ভর করবে। আমরা এই ছয় মাসের মূল্যায়ন করছি আসে এখানে বসে, যখন 1 বছরের মূল্যায়ন করব তখন কিন্তু আমাদেরকে এই রেট্রোস্পেক্ট করতে হবে, আমাদের পেছনে তাকাতে হবে যে সরকার কত এফিশিয়েন্টলি এই জিনিসগুলো করতে হবে। তবে একটা জিনিস হচ্ছে যে মূল্যস্ফীতির প্রসঙ্গ যেটা আসছে, সেটা আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে যে অ্যাটলিস্ট 9-এর নিচে কিভাবে নামিয়ে আনা যায়, কিন্তু আমরা 9-এর উপরে যেতে চাই না। ইনক্রিজিংলি মানুষের জীবন কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে যে দ্রব্যমূল্যজনিত কারণে। এখানে কিন্তু বাজার ব্যবস্থাপনা কোনো ত্রুটি, মনিটরিংয়ের ত্রুটি, এখানে মধ্যস্বত্বভোগীদের মানে দৌরাত্ম্য, এখানে রাজনৈতিক প্রভাব, সব কিছু মিলিয়ে কিন্তু এটা কোনোভাবেই আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারছি না। সরকারের উচিত হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। বেসরকারি বিনিয়োগকে চাঙ্গা করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমি মনে করি যে সামনের দিনগুলোকে তাদের প্রায়োরিটাইজ করতে হবে। একই সঙ্গে আপনার কি বলবো, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কিছু সরকার উদ্যোগ নিয়েছে। সরকার স্টার্ট আপদেরকে আপনার ঋণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। মনে করি যে সেই ডিসবার্সমেন্টগুলো নতুন যারা উদ্যোক্তা আছে সেই মানে অর্থ বিতরণ বা ঋণ দেওয়ার প্রক্রিয়াটা সহজ করা, এবং সেখানে যে প্রণোদনাগুলো দেওয়া হয়েছে আমি শুনেছি যে সরকার তাদেরকে ভ্যাট মুক্ত, আয়কর মুক্ত করে দিবে যারা এই ধরনের ইনোভেশনে যাবে কিংবা স্টার্ট আপে যাবে। তরুণদের এই কর্মসংস্থানের চেষ্টা করা উচিত। একই সঙ্গে আমাদের ল অ্যান্ড অর্ডারের যে জায়গাটা আছে সেটাকে আরও স্ট্রেনদেন করা উচিত। এখানে পুলিশের যে সংস্কারের বিষয়গুলো ইন্টারিমের সামনে আমরা খুব বড় বড় করে শুনেছি, সেটা সরকার কতটা এফিশিয়েন্টলি পারসু করে, সেই জায়গাগুলোতে তারা কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, দলীয় প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে, সেটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এবং একই সঙ্গে আমাদের কি বলবো যে সরকারের এই জায়গাটা আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে এটা অনারেবল প্রাইম মিনিস্টারও খুবই বেশি উদ্যোগী হয়েছেন যে তরুণদেরকে উৎসাহিত করা, ইয়াং শিশু এবং কিশোরদেরকে উৎসাহিত করা, তাদেরকে লেখাপড়ার বাইরেও তাদেরকে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনা, খেলাধুলার মধ্যে ফিরিয়ে আনা। দেখেন যে 22 লাখ শিক্ষার্থীকে তারা কিন্তু মাঠের মধ্যে নামিয়ে এনেছে, তাদেরকে টুর্নামেন্ট করেছে, তাদেরকে কালচারালি তাদেরকে ইনভলভ করছে। সেখানে কিন্তু ক্রিয়েটিভ ইকোনমিতে তারা কী বলবো যে 300-350 কোটি টাকা তারা কিন্তু এবার বরাদ্দ রেখেছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে তাদের আগ্রহ আছে, উৎসাহ আছে, সদিচ্ছাও হয়তো আছে, কিন্তু চ্যালেঞ্জেস আর রিমেইন সেম। এই জায়গাগুলো চ্যালেঞ্জ তো থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে জহিরুল আলম।